শয়তানকে আমি কিছুতেই ক্ষমা করব না। আমি নিশ্চিত নই, আমি তাকে এমন শাস্তি দেব যাতে আর কারো সঙ্গে বেঈমানি করার সাহস না পায়। কি দাদা? হ্যাঁ আমি, হ্যাঁ বলবো। আমার কথা ওই মানুষটাকে আমি সহ্য করতে পারি না। ও বাবা তোমাকে অন্যায় প্রশ্রয় দেয়নি বলে তাই তুমি বাবাকে অপমান করতে চাও, বাবাকে তুমি অস্বীকার করতে চাও? হ্যাঁ দাদা, তোমার কণ্ঠস্বরই তোমাকে প্রমাণ করে দিচ্ছে তুমি অনেক অনেক নিচে নেমে গেছো। হ্যাঁ যাচ্ছি, আর যাবার সময় তোমাকে একটা কথা আমি ভালো করে মনে করিয়ে দিয়েছি। একটা কথা মনে রেখো না, পাপ করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুমিও রেহাই পাবে না। আরে পাপ পুণ্যের বিচার করবে কে? ভগবান। সে তো কবেই মরে ভূত হয়ে গেছে। আরে মলাই যে আয় আয়, তারপর তোর খবর কি বল? খুব ভালো। আরে বলছিস কেন? তোর কথা বল। তা আরে কি করছিস এখন? আমি চাকরি পেয়েছি। তাই নাকি? তা আরে চাকরিটা কিসে? দেশের শান্তি রক্ষার কাজ। তার মানে এই সহজ কথাটা বুঝতে পারলি না? আমি পুলিশের চাকরি নিয়েছি, শুনলে তুই আরো খুশি হবি। স্থানীয় স্থানে আমি পোস্টিং হয়েছি। সে কি তোর এত চাকরি থাকতে তুই শেষে কিনা পুলিশের চাকরি? না না বলাই, তোর মতো ছেলে মোটেই কাজ শেখায়নি। কেন বলতো? তুই বোধহয় জানিস না সাধারণ মানুষকে আজ পুলিশকে কোন চোখে দেখে। জানি, কিন্তু এটাও তো ঠিক, সব পুলিশই সমান নয়। পুলিশ অর্থলোভী, হাত পেতে ঘুষ নেয়, এটাই কি পুলিশের একমাত্র চরিত্র? এর বাইরে কি পুলিশ সমাজের কোনো উপকার করে না? আমি বলি কি মলায়, তুই পুলিশের চাকরিটা ছেড়ে দে। তুই যদি বলিস আমি না হয় তোকে না নিষেধ, এই কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। যদিও জানি পুলিশের সীমিত ক্ষমতা, তবুও আমি চেষ্টা করব সেই ক্ষমতায় কাজে লাগিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে। এই তোর শেষ সিদ্ধান্ত মলয়? কেন বলতো? না মানে দেখ নিশ্চিত অনেক পাখি মাছ খায়, অথচ দোষ হয় মাছ রাঙায়। তাই বলে কি মাছ রাঙা মাছ খাওয়া ছাড়তে পারে না? চলি রে, পরে আবার আসবো। বিগড়ে গেল মনটা আমার, বিগড়ে গেল। কিন্তু না, আমায় নার্ভাস হলে চলবে না। মলয় আমার বন্ধু, বাল্য বন্ধু, অতএব লড়াইটা জমবে ভালো। যাই এবার আমি কাজের কাজ। কোথায় যাচ্ছিস নিশিত? কেন শেখ হচ্ছে তোমার দরকার কি? না মানে একদণ্ড কি তুই বাড়িতে থাকতে পারিস না? তাতে কি লাভ? বাড়িতে থাকা মানেই তো লোকসান। লাভ লোকসানের হিসাব করাই কি সব? তার বাইরে কি কিছুই নেই? কি বলতে চাও তুমি? বলতে চাই এই যে কাজের অজুহাতে তুই দিনরাত বাইরে পড়ে থাকিস, অথচ কি কাজ তা আমি আজও জানতে পারলাম না। তোমার জানার প্রয়োজন নেই। কি বলছিস নিশি? আমি তোর বড়। হ্যাঁ, পৃথিবীর আলো যখন দেখিয়েছো তখন তোমাকে বাবা বলে স্বীকার করতেই হবে। তবে আমার কাজের কৈফিয়ত আমি তোমাকে দেব না। নিশি ওরে না না, এত বড় ভুল তুই করিস না। আমি বেশ বুঝতে পারছি মিথ্যা মরিচিকার পিছনে তুই ছুটে বেড়াচ্ছিস। পাবি না রে, ও পথে তুই শান্তি পাবি না। চুপ করো, তোমার মতো অপদার্থের মুখে এই কথা শোভা পায় না। বললি তুই আমি অপদার্থ? তুই ঠিকই বলেছিস রে। নয়তো কি এত বড় কারখানাটা দেনার দায়ে নিলাম হয়ে গেল, আবার মুখ তুলে তুমি বড় বড় কথা বলতে এসেছো? তোমার লজ্জা করে না? তুই ঠিকই বলেছিস রে, সত্যি আমার লজ্জা নেই। দে আমার নির্বুদ্ধিতার শাস্তি তুই আমাকে দে। পারিস তো তোর ওই পা থেকে জুতো খুলে আমার গালে তুই মার, সেই আঘাত আমি সহ্য করতে পারবো রে। তবু রে তোর এই অধঃপতন আমি
দেখতে পারবো না নিশি, দেখতে পারবো না। তোমার সঙ্গে বাসে ঢুকে আমার সময় আমি নষ্ট করতে চাই না। আমার হাতে এখন অনেক কাজ আছে। না, উপযুক্ত জবাব না দিয়ে তুই এখান থেকে এক পাও যেতে পারবি না। তার মানে খুবই সহজ, আমি তোর বাবা, তাই সন্তানের ভালো মন্দ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব একমাত্র বাবার। আমি সেই কর্তব্য পালন করেছি। তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। আজ তোকে বলতেই হবে কি কাজ তুই করি। বলতে আমি বাধ্য নই, বলতে তোকে হবে। এই বাধার পাহাড় অতিক্রম করে তুই যেতে পারবি না। কি তুমি আমাকে ভয় দেখাচ্ছ? সরে যাও, সরে যাও বলছি। তবুও দাঁড়িয়ে আছো? তবে দেখো দেখো, দেখো তো প্রয়োজনে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তবে হ্যাঁ, তোমাকে একটা ব্যাপারে আমি নিশ্চিত করে যাই, তোমার মৃত্যুর পরে তো শেয়াল কুকুরে তোমার এই দেহটা ছিঁড়ে খাবে না। হাজার হলেও আমি তোমার ছেলে, আমার তো একটা কর্তব্য আছে নাকি? অতএব সৎ গতি তোমার আমি করবই। এই না হলে আমার এই সুযোগ্য সন্তান। ওগো অভাগা পিতার দল, শোনো তোমরা সবাই, কান পেতে শোনো। আমার এই সুযোগ্য সন্তান আমায় অসুস্থ করে গেল। আমার মৃত্যুর পরে সে আমার সৎ গতি করবে। কি আনন্দ, আজ আমার কি আনন্দ। বেঁচে থাকতে আমার সন্তান আমায় শান্তি না দিলেও মৃত্যুর পরে সে আমায় ঠিকই শান্তি দেবে। আমি তাহলে বুঝি খুবই ভাগ্যবান। হ্যাঁ, আমি সত্যি ভাগ্যবান। আমার মতো ভাগ্যবান বুঝি এ পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তুমি কি আমায় ভালোবাসো? সত্যি মাইরি, গানের কলি তো নয়, যেন আগুনের ফুলকি। এই আগুন দিয়ে আমি আমার ভোটের বাজার গরম করেই ছাড়ব। প্রতিটি জনসভায় এই জীবনমুখী গানের কলি দিয়ে আমি আমার বক্তৃতা শুরু করব। তুমি কি আমায় ভালোবাসো? সরকারি হাসপাতালে রোগী ভর্তি করতে গেলে ঘুষ দিতে হবে। হাসপাতালের সুপারিনটেন্ডেন্টকে ব্যাপারটা জানালাম, কিন্তু তিনিও আমার মুখের উপরে বলে দিলেন এটাই অলিখিত নিয়ম। সত্যি দেশটা কত নিচে নেমে গেছে। আরে চিনি চিনি চিনি, চিনিতে না পারি কবে যেন কোথায় দেখি। আমি কিন্তু আপনাকে ঠিকই চিনেছি। আমার মতো বিখ্যাত লোককে তো সবাই চেনে। আপনি বিখ্যাত লোক? অবশ্য নিশ্চয়। এই শহরের লোকেরা আমাকে কত সম্মান দেয়। এই গরম গাঙ্গুরে আকাশ জোড়া সম্মান বললে কেউ বিশ্বাস করবে না, তবুও বলছি। লোকে আমাকে চেয়ার ছেড়ে বসতে দেয়। একটা মানুষের পক্ষে এসব কি যথেষ্ট নয়? তা অবশ্য ঠিক। তুমি কি আমায় ভালোবাসো? আপনি কি এখন সবকিছু ছেড়ে জীবনমুখী গান গাইছেন নাকি? হ্যাঁ, তবে ওই ইলেকশন পর্যন্ত। তারপর মন্ত্রী হয়ে আমি তো আর গান গাইবার সময় পাবো না। তখন আমার কত কাজ, লোকে আমার কাছে আসবে যাবে। আমি জনগণের সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত থাকবো। তা আমি জানি, আপনি বরাবরই স্বপ্ন দেখতে ভালোবাসেন। আচ্ছা, আপনার গ্রামের কথা মনে পড়ে না? ঠিকই চিনেছেন। তোমার বাবা গোপীনাথ বাবা মারা গেছে। পাপ গেছে। ওই
ওই শয়তান গোপীনাথের জন্য একদিন আমি গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলাম। বলে কিনা একটা অনাথা বিধবা মেয়ের সঙ্গে আমার একটু দৈহিক সম্পর্ক গড়ে উঠেছিল, তাই বেটা পঞ্চায়েতে নালিশ জানিয়েছিল। কি হলো, কি ভাবছেন আপনি? ভাবছি তোমার বাবার কথা। আহা, গোপীনাথদার মতো মানুষই হয় না। দান ধ্যান পূর্ণ কাজে তার জুড়ি ছিল না। সেবার গ্রামে গিয়ে তোমার বাবার সঙ্গে দেখা করলাম, দুজনে কত কথাই না বললাম। ও সেসব স্মৃতি আজ মনের মধ্যে আজ বিরাজ করছে। হ্যাঁ, বাবা কিন্তু আপনাকে মোটেই সহ্য করতে পারতেন না। আর তাছাড়া বাবার স্বভাবটাই ছিল এরকম, মুখে মধু অন্তরে তীব্র বিষ যাদের, বাবা কিন্তু তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইতেন না। তুমি এখন কি করছো? তেমন কিছু নয়, গ্রামে একটা নতুন স্কুল তৈরি করেছি, সেখানেই আমার সময়টা কেটে যাচ্ছে। তুমি গ্রামের মায়া কাটিয়ে আপনি আমাকে চাকরি দেবেন? এখানে আমার কত প্রতিপত্তি, আমি মুখের কথা খসালে তোমার চাকরি নিশ্চিত। আপনি কি করে ভাবলেন ওই মিথ্যার বেশাতি করে আমি আমার পেটের ভাত জোগাড় করব? তার অর্থ একটাই, নৈতিকতা মানুষের বড় সম্পদ। ওই নৈতিকতা যখন মানুষের মধ্যে থাকে না, তখন মানুষ আর মানুষ থাকে না। তুমি এই দেশের রাজনীতিবিদদের আমি মনে প্রাণে ঘৃণা করি। আমি জানি রাজনৈতিক নেতাদের কোনো চরিত্র থাকে না, এরকম কাজ নেই যা তারা করতে পারে না। অথচ জনপ্রতিনিধি বলে দেশের আইন তাদের নাগাল পায় না। তোমার মিথ্যে অভিযোগ। সত্য মিথ্যা বিচার করবার ক্ষমতা আপনার নেই। সাধারণ মানুষের বুকের অস্থি দিয়ে তৈরি ক্ষমতার সিংহাসনে বসে যারা সাধারণ মানুষকে অবজ্ঞায় দূরে সরিয়ে দেয়, নিজেদের শ্রেষ্ঠ মানুষ বলে দাবি করলেও মানুষ কিন্তু তাদের প্রকৃতি মানুষের রক্ষায় ভূষিত করতে পারে না, কিছুতেই না, কিছুতেই। তুমি সত্যি সত্যি যদি মানুষের মঙ্গল সাধন করতে চান, তাহলে তাহলে ভোর যুদ্ধে অবতীর্ণ না হয়ে এই বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ান। দেখবেন দেখবেন সব হারিয়ে সর্বহারাদের নিয়ে বেঁচে থাকার মধ্যে যে গৌরব আছে, সেই গৌরব আর অন্য কিছুতে নেই, অন্য কিছুতে নেই। তাই তো আমি কবির ভাষায় বলি, চলে যা রে সুখের রাজা, দুঃখের রাজ্য নেমে আয়, নিজের গলা ধরে কাঁদতে শিখে গভীর সমবেদনায়। জ্ঞান দিয়ে গেল, বলে কিনা সর্বহারাদের সঙ্গে এক হয়ে বাঁচতে। বয়েই গেছে আমার, মন্ত্রী আমি হবই। এই জীবনমুখী গানের কলি নয়, বোম্বে থেকে নবিতা হালদারকে নিয়ে এসে আমি ভোটের বাজার গরম করেই ছাড়বো। পারবো না, পারবো না, পারবো না, কিছুতেই আমি পারবো না। আমারও স্বামী আছে, আমারও সংসার আছে, আর আছে ছোট্ট একটা মন। সেই মনের বিরুদ্ধে না না, আমি পারবো না। হে ভগবান, হে ঠাকুর, তুমি আমাকে দয়া করো প্রভু, তুমি আমাকে দয়া করো। তুমি কাঁদছো কবিতা? শুধু কি আমি কাঁদছি, তুমি কি কাঁদছো না? সত্যি যে আমি যে কাঁদছি, এই কথা যেন কোনোদিন নিশ্চিত রায় জানতে না পারে। কেন কেন ওই শয়তানটাকে তুমি এত ভয় করো বলো? একটা ছোট্ট ভুল আমার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে স্বামী। তাই তো কান্না ছাড়া আজ আর আমার কোনো উপায় নেই স্বামী। এমনি ভাবে যে আমাকে ভুলের খেসারত দিতে হবে, আমি স্বপ্নও ভাবিনি কবিতা। না না, ওই সম্বোধন তুমি আমায় আর করো না। ভুলে যেতে চাই, আমি সব কিছু ভুলে যেতে চাই। কয়েকটি দিনের এই মধুর সম্পর্ক যা এই হতভাগ্যের জীবনকে নতুন করে রঙে রাঙিয়ে দিয়েছিল, অমূল্য সেই স্মৃতি মন থেকে মুছে ফেলতে না পারলে আমি যে পাগল হয়ে যাব কবিতা, আমি যে পাগল হয়ে যাব। ছি ছি
ছি ছি ছি, এই তুমি আমাকে কোথায় নিয়ে আসলে বলো তো স্বামী? জানি এটা একটা জঘন্য নরক। সভ্য সমাজের এই নর্দমায় সুগন্ধি পারিজাত ডুবরে ডুবরে কাঁদছে। না এমন ভাবে তুমি দুর্বল হয়ে পড়ো না গো। তুমি তো আমার স্বামী, তোমার মুখের দিকে তাকিয়ে শত চেষ্টা করেও তুমি নিজেকে বাঁচাতে পারবে না কবিতা। স্বামী তুমি জানো না এই সমাজ নদীর বাঁকে বাঁকে কত লক্ষ হাজার লালসা সিক্ত কুমির লুকিয়ে আছে। তারা তোমাকে কেউ রেহাই দেবে না কবিতা, তারা তোমাকে কেউ রেহাই দেবে না। তাই বুঝি ওরা সব সময় ওই একই কথা বলে চলে? লজ্জা ঘেন্না বলে কিচ্ছু থাকতে নেই, তাই না? আচ্ছা তুমি বলো তো, আমি তো তোমার স্ত্রী, আমি কি পারি ও সমাজের মাঝে গান গাইতে? বলো নাকি অমন অশ্লীল পোশাক পরে, অমন অলঙ্গ ড্রেস পরে আমি সবার সামনে গাইতে পারি? না আমার দিকে প্রাণ থাকতে আমি তো কিছুতেই পারবো না গো, কিছুতেই পারবো না। লক্ষ্মী বলছি, চলো না গো এখান থেকে আমরা পালিয়ে যাই। চলো পালিয়ে যাই। পালাবার সব পথ বন্ধ মিস ডালিয়া। আপনি আবার এসেছেন? আসবই তো, এখানে যে আমাকে বারবার আসতে হবে। চলে যান বলছি, চলে যান আমার সামনে থেকে, চলে যান বলছি। অত তেজ দেখিও না মিস ডালিয়া, কারো ধৈর্য আমি সহ্য করতে পারি না। তারপর শাড়িটা এখনো চেঞ্জ করোনি কেন? আরে যাও। আপনার হুকুম মানতে আমি বাধ্য নই। মানবে। আমি তো তোমার আসল মালিক। তোমাকে না বলেছি শাড়ি পরে নাচ প্র্যাকটিস করবে না? তাছাড়া খোলামেলা পোশাকে দেহে রূপ যতটা প্রকাশ পাবে। তুমি চুপ করে আছো কেন? কথা বলো তুমি। ওর কিছুই বলার নেই। তারপর ভাবলাম এই মোজাইক করা ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে তো? তাহলে নাও আরো 10,000 টাকা। না, আমার কোনো টাকার দরকার নেই। বোকা কোথাকার। আরে টাকাই তো জীবনের সব। বউ হলে বউ পাওয়া যায়, কিন্তু টাকা হাতছাড়া হলে আর তা পাওয়া যায় না। নাও ধরো। না, ও টাকা তুমি নেবে না বলছি। কি বলো মিস ডালিয়া? এই সুসজ্জিত ফ্ল্যাটে তোমার মন ভরছে না? আমাদের মুক্তি দিন, আমরা এখান থেকে চলে যাব। আমার স্বামীকে নিয়ে আমার ভাঙা ঘরে আমি ফিরে যাব। তাই কখনো পারি? অজগর যখন হা করেছে তখন তার উদার ভর্তি করবে। দেখো এই হাতটা তোমার পছন্দ হয়েছে? কি হলো? দেখো। দেখবো না। ও লজ্জা করছে বুঝি? ঠিক আছে, এইটা তুমি ডালিয়ার গলায় পরিয়ে দাও। দেরি করো না, যা বলছি তাড়াতাড়ি করো, যাও। আবার বলো ডালিয়া, ডাকো আমাকে। আমি ডালিয়া নই গো, আমি কবিতা। কবিতার তো মৃত্যু হয়েছে, তুমি ডালিয়া। তুমি ওই কথা বলছো? আমার মুখের দিকে তুমি ভালো করে তাকিয়ে দেখো তো। ওগো, আমার এই মুখ যে শুধুমাত্র তোমার ধ্যানেই রত। আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না, জানি না। কি হলো তোমার? বলো, কথা বলছো না কেন? বলো। আমি যে বধি।
এই পাপ পুড়িয়ে তুমি ভগবানের নাম উচ্চারণ করো না কবিতা। না গো, তাহলে তোমার এখনো সব শেষ হয়ে যায়নি, তোমার মধ্যে এখনো। কবিতা বলো বলো, আবার বলো, বলো বলো বলো। আমার কবিতা কবিতা হারিয়ে যাচ্ছে, কবিতা হারিয়ে যাচ্ছে, জেগে উঠছে ডালিয়া। হাতে আছে টাকা, ঘরে বউ ফাঁকা। ফিরে আসি কাজের কথা। চলো ভাস্কর, আজ সকালের ফ্লাইটেই তুমি বম্বে যাবে। আজ রাত্রের মধ্যেই আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দেব। মিস ডালিয়া, তুমি পাবে 3 দিন সময়। এর মধ্যেই তোমাকে সেক্সি সিম্বল হয়ে উঠতে হবে। আমার প্রথম টার্গেট ওই কোটিপতি চন্দ্রিকা প্রসাদ, তাকে তোমায় বস করতেই হবে। না, আমি পারবো না। পারতে তোমাকে হবে। আমার অবদ্ধ হলে আমি তোমাকে চুলের মুঠি ধরে। আমি থাকতে এই ছোট্ট কাজটি আপনি করতে যাবেন না, আমি ওকে ঠিক সাইজটা করে দিচ্ছি। শোনো ডালিয়া, স্যারের আদেশ তোমাকে মেনে চলতে হবে। সেট চন্দ্রিকা প্রসাদকে তুমি তবে রে আমার পারবো না, পারবো না। তবে রে আমার মুখের উপর বড় বড় গাও, হাজার পুরুষের বুকে তুমি কুহু কুহু ডাকবে এমন গান গাও। হ্যাঁ হ্যাঁ, আমি গাইবো, নাচবো, হাজার পুরুষের সামনে রঙ্গিনী হয়ে আমি আজ গাইবো। কোকিলা সুন্দর আমার পাছারে পাছারে পাছারে, কোকিলা সে সুন্দর আমার আধারে আধারে করতে পারছি। তুমি বোঝো না কেন? অতিথি চলো